বাংলাদেশের ক্রিকেটে তো বটেই, সম্ভবত পুরো বিশ্বের ক্রিকেট হিস্ট্রি ঘুরতে গেলেই আপনি এই বিজয়ের কাণ্ডের মতো কাণ্ড খুব একটা খুঁজে পাবেন না। আমাদের আনামুল হক বিজয়, সে যেটা করছে তার বিপক্ষে একটা ফিক্সিংয়ের অভিযোগ আসছে। বিসিবি বলছে রেড ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ বলে তাকে বিপিএলের নিলামের তালিকায় রাখা হয় নাই। এখন এইটা তো আরও 8 জনের ক্ষেত্রে ঘটছে, আরও 2-3 জন টুকটাক প্রতিবাদ করছে। কিন্তু বিজয় যেটা করছে, বিজয় প্রচণ্ড উচ্চকণ্ঠ হয়ে ব্যাপারটা নিয়ে আদালতে গেছে, ব্যাপারটা নিয়ে একটা লিগ্যাল নোটিশ পাঠাইছে বিসিবিকে, 2টা লাইভ করছে। সবগুলো একটা মানুষকে বিস্মিত করতেছে যে গত 1-1.5 বছর ধরে বিজয়ের নাম এমনভাবে মিডিয়ায় আসতেছিল, মনে হচ্ছিল যে বিজয় তো ফিক্সিং করেই বসে আছে। বিসিবি যদিও কখনো এই জাতীয় কোনো ইঙ্গিতপূর্ণ কথাও বলে নাই, কিন্তু সেই বিসিবি যখন বিজয়কেও 9 জনের একজন হিসাবে বাদ দিল এই তালিকা থেকে, নিলামের তালিকা থেকে, তখন লোকে ভাবছিল যে বিজয় এটা চুপ করে মেনে নেবে, এবং পৃথিবী জুড়ে তাই হয়। ফিক্সিংয়ের অভিযোগ যখন কারো বিপক্ষে ওঠে, কিছু তো ঘটে বলেই অভিযোগ ওঠে, সবাই এর ক্ষেত্রে চুপ করে যায়, ওয়েট করতে থাকে যে কি হয় কি হয় দেখি। বিজয় সেখানে কেনই পাল্টা আক্রমণটা করতেছে, মানুষজন একটু বিস্মিত হচ্ছে। আমি সেই জায়গাটাই একটু আসলে বুঝতে চাই, আমি বুঝাতে চাই না, আমি নিজেও একটু বুঝতে চাই যে আসলে কি ঘটছে, কেন বিজয় এই পাল্টা আক্রমণ করার, এটাকে কি বলবো, যে সাহস পাচ্ছে, বা আসলে তার ওই ভেতরের ইয়েটা কি, যে কারণে সে সোজাসুজি চ্যালেঞ্জ করতে পারতেছে বিসিবিকে, আইনি নোটিশ পাঠাতে পারতেছে। এই ব্যাপারটা আমি একটু বিশ্লেষণ করে দেখি। দেখেন, বিজয়কে নিয়ে গুঞ্জনের শুরু আজকে না, একদমই এটা আজকে না। একেবারে যদি আপনি বলেন যে এ যাত্রার গুঞ্জনের শুরু, তাও 1 বছরের বেশি হয়ে গেছে। গত বিপিএল চলা অবস্থায় এই গুঞ্জনটা একটু একটু করে ডানা মেলতে শুরু করলো, দু একটা মিডিয়া নাম উল্লেখ করে বা নাম উল্লেখ করে, সম্ভবত একটা টিভি তো নাম উল্লেখ করেই রিপোর্ট করলো। তারপরে কোনো কোনো সব মিডিয়া একটা ইঙ্গিতপূর্ণ লেখা একটা লাইন ইউজ করতো যে সর্বশেষ শ্রীলঙ্কা সফরে থাকা একজন ওপেনার। আচ্ছা বলেন, সর্বশেষ শ্রীলঙ্কা সফরে থাকা একজন ওপেনার যিনি এই মুহূর্তে জাতীয় দলে নাই, এরকম ক্রিকেটার দেশে কয়জন? সর্বশেষ শ্রীলঙ্কা সফরে ছিল এরকম ওপেনার জাতীয় দলে নাই তো শুধু বিজয়ী। ফলে এটুকু বলে বোঝাই যায় যে বিজয়কেই সবাই ইঙ্গিত করতেছে। এখন এই ইঙ্গিতগুলো তো আসমান থেকে আসেনি, নিশ্চয়ই বিসিবির থেকেই সাংবাদিকরা জানতেছেন, বিসিবি থেকেই ইঙ্গিতগুলো দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে যে বিসিবি একটা গত বিপিএলে তো অনেক অপকর্ম আছে, এই অপকর্মগুলো নিয়ে বিসিবি একটা তদন্ত কমিটি করছে, এবং বেশ গুরুত্বপূর্ণ তদন্ত কমিটি। তারা 900 পাতার একটা রিপোর্ট দিচ্ছেন। প্রথমে একটা প্রথম দফা রিপোর্ট দিচ্ছেন, সেই রিপোর্ট আসলে বিসিবির কাছে জমা দেওয়ার পরই, প্রাথমিক রিপোর্ট যখন জমা হয়, তারপর থেকে এই বিজয়ের নিয়ে এগুলা ডানা মেলা শুরু করছে। এরপরে 900 পাতার রিপোর্ট গেছে, সেই রিপোর্ট অ্যালেক্স মার্শালের হাতে গেছে, মানে বিসিবির এখন যিনি ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান। তারপরে ব্যাপারটা বিজয়কে বিপিএল নিলাম থেকে সরায় দেওয়া হয়েছে। এখন এর আগে আমরা যত জায়গায় দেখছি, আপনি যদি দেশে দেশের বাইরে যে জায়গায় দেখেন, ফিক্সিংয়ের অভিযোগ উঠলে কোনো খেলোয়াড়ই এরকম বুক ফুলায় প্রতিরোধ করে না, কোনো খেলোয়াড়ই এটা সাধারণত করে না। কারণ যদি ফিক্সিং করে থাকে তাহলে তো প্রতিবাদ করার ভয়েসটা একটু কমে আসে। এখন বিজয়ের ক্ষেত্রে আসলে ঘটনাটা কি ঘটছে, প্রথমত আমি বিজয় দুটো লাইভই দেখলাম। দুটো লাইভে আমি একটু বিজয় লাইভ নিয়ে যদি আগে একটু বলে নেই, যে বিজয় লাইভে দুটো বিষয় এখানে অ্যাটাচ করছেন। একটা হচ্ছে তিনি রাজশাহীর হয়ে যে গত বছর খেলছেন, ওই পাওনাটা পান নাই, এবং বিসিবি এখনও পাওনা পরিশোধে কোনো উদ্যোগ নেয় নাই। বিসিবির আবার এক্ষেত্রে কাউন্টার লজিক আছে। আমার মনে হয়েছে বিজয় এটা একটু ছেলে মানুষই করলেন, যে ওই পাওনাটার সঙ্গে এই যখন তার নাম ফিক্সিং কেলেঙ্কারিতে আসতেছে, এটার এক করা উচিত হয় নাই। অবশ্যই ওটা গুরুত্বপূর্ণ মামলা, অবশ্যই, কিন্তু দুইটা আলাদা আলাদা বিষয়। এখন যদি বিজয় বলেন যে আমি 50 লাখ টাকা পাই নাই, এইটা যদি বারবার ফিক্সিংয়ের ইস্যুতে, মানে তার দুর্নামের ইস্যুতে সামনে আনেন, তাহলে লোকজন অলরেডি ফেসবুকে যেরকম বলতেছে সেরকম বলবে যে আপনি কি তার মানে টাকা পান নাই বলে টাকা কামানোর বিকল্প পথ করছেন। একদমই না, বিজয় নিশ্চয়ই তা করেন নাই। আমি এখনো বিশ্বাস করতে চাই যে বিজয় এরকম কিছু করেন নাই। এরপরে বিজয় যেটা করছেন, যে তার দুটো লাইভেই বলছেন যে তার যে সম্মান গেল, তাকে এখান থেকে সরায় নেওয়া হলো, আর্থিক ক্ষতি হলো, এগুলো কে ক্ষতিপূরণ দেবে? এইটা কিন্তু বিজয়, আমি বিজয়কে একটু বিসিবির হয়ে বলি, এইটা কিন্তু যে কোনো কর্তৃপক্ষের অধিকার। এইটা আপনি কর্তৃপক্ষকে এইভাবে মান সম্মানের কথা বলে আটকাতে পারবেন না। কারণ হচ্ছে যদি প্রাথমিক তদন্তেও কারো নাম আসে,
তাকে ওএসডি করে দেওয়া, এইটা পৃথিবীর যে কোনো কর্তৃপক্ষের অধিকার। ওএসডি করে রাখা যতক্ষণ না পর্যন্ত ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হচ্ছে। কোনো অভিযুক্তকে সাধারণত সংশ্লিষ্ট কর্মকাণ্ডে আর কোর্ট চালায় যেতে দেওয়া হয় না। এটা কারণ হচ্ছে তদন্তটা যাতে নিরপেক্ষ হয়, তদন্তটা যাতে গ্রহণযোগ্য হয়, এবং যদি পরে কেউ দোষী প্রমাণিত হয় সে যেন আরও সময় এই দোষের মধ্যে কাটাতে না পারে। এগুলো নিশ্চিত করার জন্যই এই কাজটা করা হয়। ফলে যদি আলটিমেটলি আপনি নির্দোষ প্রমাণিতও হন, আদালতে যদি যান, বিষয়টা নিয়ে আমরা তো যেটা বুঝতেছি আপনি আদালতে যাবেন, আপনি নির্দোষও যদি প্রমাণিত হন তাও বিসিবির এই এখতিয়ার আছে যে সে সন্দেহজনক একটা রিপোর্ট পাইছিল আপনাকে নিয়ে, আপনাকে কর্মকাণ্ড থেকে বিরত রাখার অধিকার বিসিবির ইনস্টিটিউশন হিসেবে আছে। আপনি তো লাইভে বলছেন যে বিসিবি আপনার অভিভাবক। অভিভাবকের চেয়ে বড় কথা বাংলাদেশের ক্রিকেটের অথরিটি তারা। ফলে কোনো ক্রিকেটারের বিপক্ষে অভিযোগ উঠলে তাদের এইটা করার এখতিয়ার আছে। এখন এইগুলো আমি বিজয়কে যেটা বললাম, নিশ্চয়ই তার লয়ার, উনি তো একজন লয়ার নিয়ে কাজ করতেছেন, নিশ্চয়ই তার লয়ার এই জাতীয় কথা বলবেন বা বলবেন না সেটা তার ব্যাপার। আমি পার্সোনালি মনে করি যে বিসিবির এটার অধিকার আছে। এখন আমার কথা হচ্ছে যেটা নিয়ে সবাই বিস্মিত, যে বিজয় কেন প্রতিবাদের পথ বেছে নিলেন, বিজয় কেন চুপ করে থাকলেন না। এটা দুটা কারণ হতে পারে। এক হতে পারে যে বিজয় খুব কনফিডেন্ট যে আসলেই তিনি কোনো অন্যায় করেন নাই। বিজয় তো লাইভগুলোতে তাই বলছেন যে এতকাল ধরে খেলছি, ন্যাশনাল টিমরে সার্ভ করছি, সব জায়গায় সুনামের সঙ্গে খেলছি, কখনো কোনো দুর্নাম নামের পাশে জড়ায় নাই, আমি কোনো ডিসঅনেস্টির সঙ্গে যাই না। ওকে, সেটা যদি হয় সেটা তো আসলে আর কোনো জল্পনা কল্পনার অবকাশ থাকে না। তাহলে তো বিজয় প্রতিবাদ করবেই। বিজয় যদি নিজে ভেতর থেকে জানে যে আমি নির্দোষ, তাহলে তো প্রতিবাদ করা ছাড়া তার কিছু করারও নাই। আমি মনে করি সেটাই করা উচিত, যদিও সারা বিশ্বে এটা আমরা দেখিনি এর আগে। কিন্তু ঘটনা হচ্ছে এছাড়াও কিন্তু প্রতিবাদ করার সুযোগ আইন কানুনের ফাঁকে রয়ে গেছে। এই জিনিসটাই আজকে আসলে বলতে বসছি। সেটা হচ্ছে যে ফিক্সিং, ফুটবলে বলেন ক্রিকেটে বলেন, এমন একটা অপরাধ পৃথিবীর বেশিরভাগ দেশে এটাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয় না। এটার জন্য কোনো, এটা যে একটা স্বতন্ত্র অপরাধ, ইটসেলফ যে একটা ক্রাইম, এটা আইনে নাই। অল্প কয়েকটা দেশে, বিশেষত কয়েকটা ফুটবলিং নেশনে, ইতালি সহ কয়েকটা ফুটবলিং নেশনে ম্যাচ ফিক্সিং বা কোনো ধরনের খেলায় ফিক্সিং আইনগত অপরাধ। কিন্তু পৃথিবীর আর বেশিরভাগ দেশেই ফিক্সিংকে সরাসরি অপরাধ হিসাবে কাউন্ট করা হয় না। ফলে কাউকে যদি আপনি ফিক্সার বলে প্রমাণও করতে পারেন, তাকে আপনি আদালতে অপরাধী বলে প্রমাণ করতে পারবেন না। এটা খুবই টাফ, খুবই টাফ। এক্ষেত্রে সাধারণত দেশগুলো যেটা করে, কাউকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াতে চায়, যেমন ইংল্যান্ড করছিল আসিফ আমির এদের ক্ষেত্রে, যে আমরা ওদেরকে শাস্তি দেওয়াবো। কি করছিল? ইংল্যান্ডেও কিন্তু সরাসরি ফিক্সিং বিরোধী কোনো আইন নাই, ফিক্সিং তাদের দেশেও অপরাধ না। তারা কি করছিল? তারা মূলত প্রতারণার মামলা আনছিল, যে প্রতারণার অভিযোগ আনছিল। যেহেতু স্টিং অপারেশনে আসিফ আমিররা সরাসরি টাকা হ্যান্ড ওভার করতেছে, তাদের বিপক্ষে অবৈধ লেনদেনের অভিযোগ আনছিল। মানে বুঝতে পারতেছেন, এখানে ফিক্সিং কোনো ম্যাটারই ছিল না। ওই মামলায় যখন বিবেচ্য হয়, পরে অবশ্য আদালত যে ভার্ডিক্ট দিছিলেন, ওখানে আদালতের তো একটা অবজারভেশন থাকে। আদালত অবজারভেশনে বলছিলেন যে যে নো বলটা আমির করছে, এটা আসলে শুধু খেলার সঙ্গে প্রতারণা বা আর্থিক লেনদেন না, এটা আসলে এক ধরনের মানুষের সঙ্গে প্রতারণা, একটা চিটিং। এই চিটিংয়েরও আলাদা শাস্তি থাকা উচিত, এটা আদালতের অবজারভেশন ছিল। তাই না? এই উচিতে কিন্তু পুরো পৃথিবী এখনো আটকে আছে। এটা বাংলাদেশের একার ক্রাইসিস না, সারা পৃথিবী এইটাতে আটকে আছে, যে এই যে স্পোর্টসের সঙ্গে চিটিং, এটার একটা ইটসেলফ শাস্তি থাকা দরকার, ইটসেলফ একটা অপরাধ বলে গণ্য হওয়া দরকার। এখনো কোথাও সেটা হয় না। ওই যে বললাম তো, একটা ফুটবলিং কান্ট্রিতে এটা হয়, ওখানে স্পোর্টসে ক্রাইম ইটসেলফ ক্রাইম, স্পোর্টসে ফিক্সিং ইটসেলফ ক্রাইম। এখন এটাতে সমস্যাটা কি হয় দেখেন, প্রথম সমস্যা হচ্ছে যে আপনি সব জানলেও আপনি কাউকে সাজা দেওয়াইতে পারবেন না। আপনার হাতে যদি শুধু ফিক্সিংয়ের এভিডেন্স থাকে যে ওই ম্যাচে একটা নো বল করছে ইচ্ছা করে, ওই ম্যাচটা ইচ্ছা করে ছেড়ে দিছে, এই অপরাধে কাউকে শাস্তি দেওয়ানো সম্ভব না। এটার খুব দুর্দান্ত একটা নিদর্শন হচ্ছে, একবার হায়দ্রাবাদের হাইকোর্টে বিসিসিআই এরকম একটা মামলা করছিল। এক ক্রিকেটার, সে হচ্ছে একটা ম্যাচে ফিক্সিং করছিল, কিন্তু কোনো আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া যায় নাই। আর্থিক লেনদেন হয়েছে, সবাই বুঝতেছে যে আর্থিক লেনদেন হয়েছে, কিন্তু প্রমাণ পাওয়া যায় নাই। হাইকোর্টে মামলা উঠছে, হাইকোর্ট মামলা খারিজ করে দিয়েছেন। তারা বলছেন যে এটাকে পাবলিকের প্রতি প্রতারণা হিসাবে দেখা যায় না, এটা স্পোর্টসের সঙ্গে, স্পোর্টসের ইন্টারনাল ব্যাপার, ফলে তার যা শাস্তি দেওয়ার এটা ইনস্টিটিউশনাল হতে হবে।
বিসিসিআই কি করতে পারে? তারা আজীবন নিষিদ্ধ করতে পারে বড়জোর। ওখানেই ব্যাপারটা থেমে গেছে। মানে সারা পৃথিবীতে ক্রিকেটে এটা একটা বড় ক্রাইসিস যে আপনি ক্রিকেটে একটা অন্যায় করতেছেন, এটার কোনো আইনগত অপরাধ বলে গণ্য হচ্ছে না। এটাতে আরেকটা সমস্যা, প্রথমত হচ্ছে যে এটাতে যারা ফিক্সিং করে তারা এক ধরনের ইন্ডিমিনিটি পেয়ে যাচ্ছে, যে না দায় মুক্তি পেয়ে যাচ্ছে, যাই করি না কেন এন্ড অফ দি ডে তো নিষিদ্ধ, এর চেয়ে বেশি তো আর কিছু হবে না, জেল জরিমানা তো আর হবে না। এই ফিলিংটা হচ্ছে সবাইকে এক ধরনের কনফিডেন্স দিচ্ছে, ফেক কনফিডেন্স দিচ্ছে। তারা দিনকে দিন ফিক্সিংয়ে উৎসাহী হচ্ছে এবং কেউ কেউ সাহসী হয়ে যাচ্ছে। এইটা একটা বিরাট ইস্যু, বিরাট ইস্যু। আরেকটা সমস্যা হচ্ছে এই জাতীয় আইন কানুন না থাকায় এই আইসিসির আকসু বলেন, বিসিবির আকসু বলেন, কি ইন্ডিয়ান আকসু বলেন, সবাই হাত পা বাঁধা একটা তদন্ত করে। মানে কোনো সক্ষমতা নাই, কোনো সক্ষমতা নেই। মানে আমি ওদের ছোট করতেছি না, ওনাদের হাতে কোনো ক্ষমতাই নেই। দেখেন একটা পোপার অপরাধ, এইটার তদন্ত করতে গেলে অনেকগুলো পুলিশিং পাওয়ার লাগে। এটা যদি না থাকে আপনি এটা তদন্ত করতে পারবেন না। এখন ফিক্সিং যেহেতু ফৌজদারি অপরাধ না, আপনি তো পুলিশকেই তদন্তে এনগেজ করতে পারতেছেন না যদি রাষ্ট্র বিশেষ বিবেচনায় এটা নিয়ে তদন্ত করতে না বলে। মানে আপনি তার ফোন জব্দ করতে পারতেছেন না, তাকে অ্যারেস্ট করতে পারতেছেন না, তাকে জেরা করতে পারতেছেন না, তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে পারতেছেন না, তার আর্থিক ক্রিপ্টো বিভিন্ন লেনদেন এগুলা ট্রেস করতে পারতেছেন না, কোনো ফরেন্সিক টেস্ট করাইতে পারতেছেন না, তার মোবাইলের না, তার আর্থিক লেনদেনের না, কিচ্ছু করতে পারতেছেন না। আপনার হাতে একটাই উপায় আছে, সেটা হচ্ছে স্বীকারোক্তি। যদি কোনো ক্রিকেটার অপরাধবোধে ভুগে স্বীকারোক্তি দিয়ে ফেলে বা আপনি কলে কৌশলে স্বীকারোক্তি নিতে পারেন, ওটাই আপনার একমাত্র উপায়। আমি আশরাফুলের কেসটা খুব কাছ থেকে ফলো করছিলাম, তখন আমি দেখছি যে অ্যাকচুয়ালি আইসিসি যে কেসটা ফাইল করছিল, প্রথমে তো আইসিসি এবং বিসিবি শাস্তি দিয়ে দিছিল, কিন্তু পরে ওটা একটা সাবজুডিশিয়ারি আদালতে গেছিল ব্যাপারটা। সাবজুডিশিয়ারি আদালতের একাধিক জনের সঙ্গে ওনার নাম প্রকাশ করে অসহায়ত্ব প্রকাশ করছেন, যেসব ডকুমেন্টস আছে কিন্তু নাথিং প্রুফস, এটাতে কোনো অপরাধ প্রমাণ হচ্ছে না। একমাত্র অপরাধ প্রমাণ হলো কিসে শেষ পর্যন্ত আশরাফুলের কিন্তু শাস্তি দেওয়া হয়েছিল যে যা শোনেন বাকি সব কিছু, কোনো কিছুরে আদালত বিবেচনায় নিতে পারেন নাই। শেষ পর্যন্ত শাস্তিটারে কমায়, তাও ওই সাবজুডিশিয়ারি আদালতটা শাস্তি কমায় দিয়েছিলেন। আর আসলে এর চেয়ে বেশি কিছু করা ছিল না আদালতেরও তো হাত পা বাঁধা। তারা দেখছেন যে আসলে কোনো অপরাধ প্রমাণ করা যায় নাই, শুধু আশরাফুলের একটা স্বীকারোক্তি আছে। ইভেন ওই কোর্ট যখন চলে তখন যদি আশরাফুল স্বীকারোক্তিকে অস্বীকার করে কোনো স্টেটমেন্ট দিত, আশরাফুল নির্দোষ বলে খালাস পেয়ে যেত। আশরাফুল তখন আর একদিনও শাস্তি ভোগ করতে হতো না। আমি এই কারণে বলি, আপনারা অনেকে অবাক হন যে আশরাফুলের গ্রেটনেসটা কোথায়। গ্রেটনেস হচ্ছে আশরাফুলের সামনে ওই সুযোগ আসছিল। সবার কেস তো সাবজুডিশিয়ারিতে যায় না, ওরটা সাবজুডিশিয়ারিতে গেছিল। ও চাইলে ওইটা অস্বীকার করে একটা স্টেটমেন্ট দিতে পারতো, এই মামলাই আর টিকতো না। এখন এই জিনিসটাতে দেখেন তদন্ত হচ্ছে না, মানে আপনি কাউকে প্রপার তদন্ত করতে পারতেছেন না। একটা জিনিস আজকাল অনেক দেশ যেটা করে, যে ফিক্সার যখন ধরা পড়ে, ফিক্সিং যখন হয়, প্রুভেন হয়, ফিক্সিংয়ের তো কোনো শাস্তি নেই। ফিক্সিংয়ের আশেপাশে যা যা ঘটে সেগুলোকে মামলা হিসাবে দাঁড় করানো যায়। যেমন বললাম মানি লন্ডারিং, প্রতারণা, আমাদের দেশে যেমন জুয়া খেলা অপরাধ, মানে বেটিং ইটসেলফ অপরাধ। ফলে বেটিংয়ের সঙ্গে যদি সংশ্লিষ্টতা বের করা যায়, এগুলো প্রত্যেকটার জন্য বড় বড় শাস্তি দেওয়া সম্ভব। ফিক্সিংয়ের কোনো মামলা করব না আমি আদালতে, আমি মামলা করবো এগুলোর ক্ষেত্রে, কিন্তু এগুলোর জন্য তো আমার এভিডেন্স লাগবে, এগুলোর জন্য তো আমার তদন্ত, আমার হয়ে যারা তদন্ত করবে তার পুলিশিং পাওয়ার লাগবে। তার তো আসলে ফোন জব্দ করতে হবে, তার সব রকমের ইলেকট্রনিক গ্যাজেট জব্দ করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট তল্লাশি করতে হবে, ওই আর্থিক গোয়েন্দা সংস্থার কাছ থেকে একটা রিপোর্ট নিতে হবে, কত কী করতে হবে না, ফরেন্সিক টেস্ট করতে হবে, কিছু করার কোনো উপায় নেই। ফলে প্রত্যেকে কনফিডেন্ট যে আমার কারো কিছু করার উপায় নাই, আমার কেউ কিছু করতে পারবে না। এই জিনিস নিয়ে অলরেডি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ইন্ডিয়ান হাইকোর্টের কাছে, সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হয়েছে। তারা একটা রিট করছে এই যে গত অক্টোবরে, যে ইটসেলফ ফিক্সিংকে ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করে একটা রায় দেয়া হোক, তাতে এই উপকার হবে। এখন সেরকম একটা জায়গায় সম্প্রতি আমাদের ক্রিকেট বোর্ডও এরকম একটা কথা বলছেন যে ফিক্সিংকে যাতে ফৌজদারি অপরাধ বিবেচনা করা হয় সেজন্য তারা আইন প্রণেতাদের সঙ্গে কথা বলবেন। এরকম একটা জিনিস হওয়া খুব জরুরি। এরকম একটা জিনিস হলে যেটা হবে, প্রথমত হচ্ছে আকসু কখনোই পুলিশিং পাওয়ার পাবে না, বিসিবি কখনোই পুলিশিং পাওয়ার পাবে না, কিন্তু বিসিবি একেবারে শুরুতেই পুলিশের হেল্প নিতে পারবে। তারা ঘটনাটা যখনই ঘটবে তারা একটা মামলা করে ফেলবে। মামলা করলে যেটা হবে,
থানা কর্তৃপক্ষ বা তারা যদি আদালতে একটা আবেদন করে, সঙ্গে সঙ্গে একটা তদন্ত কমিটি হবে, যে তদন্ত কমিটি বা একটা অথরিটিকে দায়িত্ব দেওয়া হবে। এটা পিআইবিকে দেওয়া হতে পারে, ডিবিকে দেওয়া হতে পারে, সিআইডিকে দেওয়া হতে পারে, র্যাবকে দেওয়া হতে পারে, যাকে খুশি দায়িত্ব দিতে পারেন আদালত বা কর্তৃপক্ষ। দায়িত্ব দিলে তারা ফুল ফোর্স পুলিশি পাওয়ার ওখানে ইউজ করতে পারবেন, তারা জেরা করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তখন আর কিছু নিয়ে লুকানোর কোনো সুযোগ থাকবে না। তখন যেটা হবে যে এই কনফিডেন্সটা থাকবে না। আমি এই পুরো আলোচনা দিয়ে এটা বলতে চাচ্ছি না যে বিজয় আসলে এই কারণে কনফিডেন্স দেখাচ্ছেন। আমি আসলে দুটো দিক বললাম, হয় বিজয় দুর্দান্ত অনেস্ট, যেটা আমি বিশ্বাস করতে চাই যে এন্ড অফ দ্য ডে আমি চাই বাংলাদেশের প্রতিটা ক্রিকেটার নির্দোষ বলে প্রমাণিত হোক। বাংলাদেশের কোনো ক্রিকেটার ফিক্সিংয়ে জড়ালে ওইটা মানে আজীবন ছুরি মারার মতো একটা ফিল দেয়। ওই যে বলছি সৈকত আর বিজয়, ওদের নাম যখন এই তালিকায় দেখছি, বিজয়ের নাম তো গত 1 বছর ধরে শুনতেছি, তারপরেও আমি শুনতে চাই নাই। আর সৈকতটা আমার সারপ্রাইজড করছে, আমি জানতামই না যে ওর নাম ওই তালিকায় আছে। আমার জন্য এটা কত বড় শকিং হয়তো আপনারা কল্পনাই করতে পারবেন না। এই দুটো আমার স্বপ্নের মতো ছেলে। এখন ওরা বড় হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ওরা চোখের সামনে ছিল ভবিষ্যৎ। সেই ছেলেগুলোর নামে একটা কথা শুনলেও কষ্ট লাগে। ফলে আমি চাই যে বিজয় একেবারে নো গিল্টি হিসাবে প্রুভেন হোক, এবং এই কনফিডেন্সটা আসলে তারই যে সে কোনো অপরাধী না, এটার বহিঃপ্রকাশ হিসাবেই দেখতে চাই। সঙ্গে এটাও সত্যি যে যদি কেউ অপরাধী হয়, আমাদের যেহেতু পৃথিবীর কোথাও যেহেতু এরকম কোনো আইন কানুন নাই, তারও এই ফেক কনফিডেন্স দেখানোর সুযোগ আছে। এই জিনিসটা একটু আপনাদের জানায় রাখলাম আর কি। নট নেসেসারি যে বিজয় ওই কনফিডেন্সটা শো করতেছে। আমি চাই বিজয়ের কনফিডেন্সের মূল্যে থাক অপরাধহীনতা। সে যে বলছে যে আমি কোনো অন্যায় করি নাই, এটাই সত্যি প্রমাণিত হোক। সে পর্যন্ত আমরা বিজয়ের পাশে থাকবো, যতক্ষণ কেউ অপরাধী প্রমাণিত না হয় তার পাশে থাকতেই হবে। ফলে আমরা নিরপরাধ দেখতে চাই, কিন্তু অপরাধী হলে অবশ্যই সাজাও দেখতে চাই। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।